শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। 2 ঘন্টার আয়োজনে প্রথম ঘন্টায় আমরা অতিথি আলাপন করব এবং দ্বিতীয় ঘন্টায় গান শুনবো। একদম শুরুতে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এবং আরো ভালো লাগছে আমার আজকে এই কারণে, শিক্ষকদেরকে আসলে আমরা সম্মানের বা মর্যাদার এমন জায়গায় রাখি, তাদের পাশে বসে কথা বলাটা আসলে হাত পা জড়সড় হয়ে আসে, মুখের কথা জড়িয়ে যায়, সবই হয়, কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একেবারে তাই। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি প্রকৌশলী এবং শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, এবারে তো অতি সম্প্রতি এসএসসির ফলাফল হলো। সারা দেশে পাশের হার 62% 25। এটা আসলে গতবারের তুলনায় একটু কম হলেও আপনি কি দৃষ্টিতে দেখছেন বিষয়টাকে? শিক্ষার মান এবং কোয়ালিটি যদি আমরা আসলে এনরিচ করতে চাই, এনহান্স করতে চাই, ইমপ্রুভ করতে চাই, জি, তাহলে পরীক্ষার ফলাফলের সাথেও এটার একটা সম্পর্ক রয়েছে। আর সঙ্গত কারণে আসলে সঠিক মূল্যায়ন এবং জাজমেন্টটাকে নিশ্চিত করার জন্য আমরা বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যার যতটুকু আসলে সক্ষমতা রয়েছে সেটিকে রিফ্লেক্ট করার জন্য সত্যিকার অর্থেই ছাত্রছাত্রীদের খাতার মূল্যায়নটা সঠিকভাবে করার একটা তীব্র আকাঙ্ক্ষা বা চেষ্টা এবং উদ্যোগ ছিল। ফলে অন্য সময়ের তুলনায় একটু রেজাল্ট খারাপ হয়েছে। আমরা প্রিভিয়াস 5-7 বছর আগের দিকে যদি তাকাই তাহলে আসলে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিতে বেশি জোর দেওয়া ছিল। ফলে জিপিএ 5 বলেন বা রেজাল্টের হার 80%, ইভেন 97-98% পর্যন্ত হয়েছিল। জি। কিন্তু সেখানে দেখেছি যে ছাত্রছাত্রীদের ওই অর্জনের পরে তার যে সক্ষমতা সেটি যাচাই করতে গিয়ে দেখা যায় যে সেরকম আসলে তার মধ্যে অর্জনটা হয়নি। তো ফলে এই বছর এবং গত বছর থেকে আসলে এটার উপরে একটু জোর দেওয়া হয়েছে যে পাঠদানের সাথে কোয়ালিটিকে ইনক্রিজ করা, সেই সাথে ফলাফলটা আসলে যে যতটুকু অর্জন করে সেটুকুই যাতে হয়, এ বিষয়ে শক্ত অবস্থান সরকারের নির্দেশনা মোতাবেক আমরা বোর্ডগুলো আসলে কাজটা করেছি। বাহ, দারুণ। এভাবেই আসলে চলতে থাকে এবং যারা প্রকৃত পড়াশোনা করছে তাদের পড়াশোনা অনুযায়ী তাদের ফলাফলটা হোক। এক্স্যাক্টলি। স্যার, আমরা আমাদের আয়োজনে একদম শৈশব থেকে জানার চেষ্টা করি। আপনার শৈশব সম্পর্কে শুনতে চাই। আমার জন্ম আসলে ঠাকুরগাঁ সদর উপজেলা, যদিও রিসেন্টলি আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী বিএনপির মহাসচিব মহোদয় আমাদের সদর আসনের এমপি মহোদয়, তো এখন নতুন উপজেলা হয়েছে বুল্লি। সেই ঠাকুরগাঁ সদর এখন ভুল্লির অজপাড়াগা কিসমত কেশুর বাড়ি এবং আমাদের পাড়ার নাম ছিল মাস্টারপাড়া। আচ্ছা। বিকজ আমার দাদা আসলে খুবই একজন রিনাউন্ড পার্সন ছিলেন আমাদের ঠাকুরগাঁ সাব ডিভিশনের মধ্যে। উনি একমাত্র গ্র্যাজুয়েট ছিলেন লম্বা একটা সময়, এবং আমরা বর্ডার এলাকায় হওয়ার কারণে এবং কৃষিতে অনেক বেশি ফসল উৎপাদনের কাছে শিক্ষায় আমরা অনেকটা অনগ্রসর ছিলাম। আচ্ছা। তো সেই কারণে দাদা একাধারে অনেকগুলো কাজ করেছেন। আচ্ছা আচ্ছা। উনি ইউনিয়ন পরিষদের তখন প্রেসিডেন্ট বলা হতো, উনি 36 ইয়ার্স প্রেসিডেন্ট ছিলেন। প্যারালালি উনি সমবায় ব্যাংকের ম্যানেজার ছিলেন এবং একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সেই সাথে উনি মুন্সিপ কোর্টের জাস্টিসের কাজও করেছেন। এবং উনি ধর্মীয়ভাবে এতটাই অগ্রসর ছিলেন যে তার থেকে আসলে তার সন্তানরা এবং তারপরের জেনারেশন আমরাও যথেষ্ট পজিটিভলি করি। এবং পরবর্তীতে আমার ছোট চাচা, উনি মাস্টার্স ছিলেন আমাদের ইউনিয়নের একমাত্র, প্রায় এই ডিউরেশনটাও ছিল 10 বছরের। জি। তো দাদার আসলে 4 সন্তান, যার মধ্যে বড় সন্তান টিচার ছিলেন, ছোট সন্তান টিচার ছিলেন, আর আমার মেজ চাচা যিনি উনি আসলে কৃষির সাথে সম্পৃক্ত ছিলেন। আমার বাবা সুগার মিলে চাকরি করতেন। আচ্ছা। তো সেই সময় বা ইভেন এখনো আমাদের ওদিকে আর্লি ম্যারেজ হয়। যেমন আমার মাকে আমার বাবা বিয়ে করেছে, বাবা যখন আসলে ইন্টারমিডিয়েট পাশ করে ডিগ্রি পড়ছিলেন সেই সময়ে মা তখন 8ম শ্রেণী পাস, সেই অবস্থায় বাবা মার বিয়ে হয়। আচ্ছা। তো আমরা আসলে 9 ভাই বোন। আপনি কততম? আমি চতুর্থ। প্রথমে 2 বোন, তারপরে আমরা 3 ভাই, তারপর আবার 2 বোন, তারপরে আবার 2 ভাই। তো
আমরা যেহেতু একেবারেই ইন্ডিয়ান কালচারের সাথে খুবই কাছে, আমাদের বাড়ি থেকে 9 কিলোমিটার ইন্ডিয়া, তো যৌতুক বা আসলে কিছু নেগেটিভ জিনিস ছিল। আচ্ছা। দুই বোন যখন হয় তখন কিছুটা নেগেটিভ ইয়া হয়। পরে আমার নানা ভাই শখ করে বলছেন যে ঠিক আছে, আমি প্রথমে যা দিয়েছি ফার্নিচার গহনা ইত্যাদি আরেকবার দিয়েছেন, দিয়ে বলেছেন যে আমার 2 নাতনি বিয়ের ইয়া হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে এবার তোমরা সন্তান নিয়ে তোমার পরপর 3টা ছেলে হবে। বাহ। দ্যাট ওয়াজ দা আসলে বাবা মায়ের যে আশীর্বাদ। আমার নানা হয়তো কোনো কারণে এভাবে, এবং আমরা 3 ভাই হয়েছি। আচ্ছা আচ্ছা। সঙ্গত করে আমি মেজো, আমার বড় ভাই আছে, আমি একটু ছোটবেলা থেকে খুবই দুষ্ট প্রকৃতির ছিলাম। তো সত্যি কথা বলতে আমাদের বয়সের ডিফারেন্স ভাই বোনদের মধ্যে 1 থেকে 1.5 বছর 2 বছর মানে খুব খুব কমই আছে, কাছাকাছি খুব সবারই, কাছাকাছি হ্যাঁ। সবার। এবং মাশাআল্লাহ আমার মা বাবা দুজনেই, ওই যে দাদা বললাম, আবার নানা নানি তারাও ধার্মিক ছিলেন। আমার মা তো সাংঘাতিক একজন ধর্মীয় অনুশাসনকারী, এক পালনকারী ছিলেন, এবং সন্তানদের শাসন এবং তাদেরকে বড় করার জন্য তার যে মানে চিন্তা চেতনা পরিকল্পনা, এটি খুবই আর কি সুদূর প্রসারী ছিল। স্যার, বাবা মায়ের কথা একটু আলাদা করে শুনতে চাই, এই গল্পগুলো নিশ্চয়ই করব, তবে আপনার সম্পর্কে একটু আগে দর্শকদের জানিয়ে আসব। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কারিগরি শিক্ষা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং নেতৃত্ব গুণের জন্য সুপরিচিত। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবেও কাজ করেছেন। এর আগে কুষ্টিয়া, চট্টগ্রাম ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে কর্মরত ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি শিল্প খাতে সহকারী প্রকৌশলী ও শিফট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি আইইউটি ও ওআইসি থেকে স্বর্ণপদক লাভ করেন। তিনি ধারাবাহিকভাবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধান কারিগরি শিক্ষা পুরস্কার অর্জন করে তার দক্ষতার স্বীকৃতি পেয়েছেন। গবেষণা, প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরিতে তার অবদান দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার সম্পর্কে, ছোটবেলার সম্পর্কে জানছিলাম, সেখানে আবারও ফিরছি আমরা। স্যার, আমরা ছোটবেলার গল্পগুলো শুনছিলাম এবং আলাদা করে বাবা মার কথাই বলছিলাম। তাদের কথা একটু বিশেষভাবেই জানতে চাই, বিশেষ করে আপনি আপনার মায়ের কথা বলছিলেন, একটু বাবার কথা শুনবো। জি, বাবা অত্যন্ত শক্ত মনের মানুষ এবং সাহসী মানুষ ছিলেন, আর লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে ছিল। আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে উনি যে কলেজে পড়েছেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, দেশের যে আপসী নেত্রী এবং খালেদা জিয়া, সেই কলেজের নাম ছিল দিনাজপুরি সুরেন্দ্রনাথ কলেজ, যেটি এখন মহিলা কলেজ। সেখানেই বাবা পড়ালেখা করতেন এবং উনি বাবার জুনিয়র ছিলেন। যাই হোক, তো বাবা অত্যন্ত শক্ত মনের মানুষ। পরবর্তীতে পারিবারিক কারণে উনি আর্লি জবে চলে যান। উনি মূলত সুগার মিলে চাকরি করতেন। তো সুগার মিলে চাকরি করার পরে মায়ের সাথে বিয়ে হলো। মা 8ম শ্রেণী পাস। সেই সময় তো আসলে 5 মানে মাইনর পাস ছিল, 8 পাস মানে অনেক বড় কিছু। আমার নানাও কিন্তু একাধারে আসলে পোস্টমাস্টার, স্কুলের টিচার, একাধিক কাজ করেছেন এবং সার্ভেয়ার হিসেবে কাজ করেছেন। তো বাবা আমাদের আসলে সঠিক পথ নির্দেশনা এবং ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তো আসলে তারই করতে হয়, সেটি উনি সার্বক্ষণিক করতেন। এবং আমরা যাতে অনেক, যেহেতু 9 ভাই বোন, সঙ্গত কারণে আমাদেরকে আসলে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে শুধুমাত্র আমাদের যে জমি জায়গা বা আবাদ যা আছে সেটি দিয়ে হবে না। এই পারসেপশনটুকু বাবা এবং মা দুজনে আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছেন। বাবাকে তো খুব অল্প বয়সে আসলে হারিয়েছে। রাইট, বাবাকে আমরা, বাবা অনলি 49 ইয়ার ওল্ডে মারা গেছেন। যখন তখন কত বছর বয়স? আমি তখন এসএসসি পাশ করেছি। আচ্ছা, এসএসসি পাশ করেছি, আর 9 ভাই বোনই আমরা স্টুডেন্ট। 2 বোনের বিয়ে হয়েছিল। তো এরপরে তো আসলে পুরো দায়িত্বটা মায়ের কাছে আসলো। তো বাবা মাকে এতটাই আসলে সাপোর্ট করেছিলেন। তো মা সব সময় নিজের কাজ, নিজের ইয়াতে সবকিছু করতেন, আর বাবা তাকে সাপোর্ট করতেন। এবং মাকে শখ করে আমরা নাম ধরে ডাকতে দেখিনি, ঝুমরি পাগলি অথবা আমার বড় বোনের নাম রাহেনা, রাহেনার মা, এরকম করে বলতেন। এবং খুব বাবা খুবই শৌখিন ছিলেন, খুব স্মার্ট ছিলেন, এবং
শক্ত মানুষ ছিলেন, শাসন করতেন আমাদের মানে একেবারেই, মানে ওই শাসনের কারণে আমরা আসলে ট্রাকে ছিলাম। মা বাবা দুজনেই শাসন করতেন তাহলে? একেবারে। একটু থাকে না একটু কিছু আবদার, কিছু খুনসুটি, সেগুলো কার সাথে হতো? মায়ের সেটি সাথে? তো না, সেটিও বাবার সাথে হতো। আমরা আচ্ছা। মিলি, বাবা সকাল 7টায় অফিসে যেতেন আর মাগরিবের নামাজটা উনি বাড়িতে পড়তেন। বাহ। এরপরে একসাথে আমরা মুড়ি চা বা ছোটোখাটো কিছু খেতাম। এরপরে বাবা তার মতো করে রুমে থাকতো, এমন পজিশনেই থাকতো আমরা সবাই বারান্দায় পার্টিতে বসে পড়ালেখা করতাম। তো সবাই পড়াশোনা শেষ করার পরে ওইখান থেকে উনি করে এটা ভুল হলো, এটা এরকম হবে। দ্যাট ওয়াজ দ্য বিউটি, দ্যাট হাউ উই লার্নিং। তো এবং আমাদের পড়াশোনার শেষে যারা স্কুলে যেত তারা তো যেত, বাট আমি বা আমাদের ছোট দুই একজন আমরা ওই পাশের থেকে অক্ষরগুলো শিখতাম, বাংলা ইংরেজি। বড় আপু আমাদের শেখাতো আর কি। তো তারপরে রাতের খাবারটা আমরা একসাথে খেতাম। সেই সময় বাবা আসলে আমাদেরকে প্রপারলি গাইড করতো। বাবার একটা প্রভাব আসলে আপনার জীবনে যেভাবে আছে বা যেভাবে আমরা শুনছি, দারুণ এক কথায়। আসলে এরকমটাই তো হওয়া উচিত। স্যার, আপনার শৈশব সম্পর্কে আমরা যতদূর জেনেছি যে ভীষণ দুরন্ত ছিলেন, ফুটবল খেলা থেকে শুরু করে গরু চড়ানো পর্যন্ত সব জায়গাতেই আপনার একটা বিচরণ ছিল। জীবনের সেই দিনগুলো সম্পর্কে একটু শুনবো আমরা, কারণ ওই দিনগুলো আসলে পরিণত একজন মানুষকে আজকে আমাদের মাঝে নিয়ে এসেছে। একটু শুনি। একেবারেই নিবিড় গ্রামে আমাদের বসবাস। জি। সেই গ্রামের একমাত্র দাদা এবং তার ছেলেমেয়েরা ছাড়া কেউ স্কুলে পড়াশোনা বা কলেজে যেত না। কিন্তু মা তো একটু শিক্ষিত পরিবার থেকে আসছেন, বাবাও শিক্ষিত, দাদা শিক্ষিত। তো আমাদের শিক্ষার দিকে খুবই ঝোঁক ছিল। আমরা খুবই পড়াশোনার ব্যাপারে সবাই খুব সচেতন ছিল। দুষ্টুমি বলতে অবসর সময়গুলোতে খেলতে গিয়ে হতো টুকটাক মারামারি। আর যেহেতু মাঝখানে আমি, বড় ভাইয়ের সাথেও আমার একটু মারামারি, কাছাকাছি বয়স হলে যেটা হয় মারামারি হতো। আর আমরা যখন ঘুমাতাম এক বেডে সবাই অনেকজন ঘুমাতাম। তো সেইখানে আমি আর কি, ছোট খালার নাম ছিল চায়না খালা। আচ্ছা। তো ছোটবেলায় নাকি আমি কানতাম, মা বলতো চায়না লাট্টি দাম, মানে আসলে চায়না খালার কাছে যাব, এই কথাটা আঞ্চলিক ভাষায় সংক্ষেপে ছোট বাচ্চা হিসেবে বলতাম চায়না লাট্টি দাম। আচ্ছা। দ্যাট ওয়াজ দ্য ভেরি মাচ একটা মেমোরেবল বিষয়। তো কোনো একদিন আমরা তিন ভাই খেলতে খেলতে রাস্তার মাঝখানে পুকুর ছিল, তো মারামারি করতে দুইজনকে দুই পাশে পুকুরে ফেলে দিয়েছে। তো ছোট মানুষ তো, বাবা অফিস থেকে এসে মেসেজটা পেয়েছে। আর এমনি তো আসলে মাঠের কাজও করতাম, কিন্তু আমরা যেহেতু বাবা বাইরেই চাকরি করতেন বেশিরভাগ সময়, আমরা বিশেষ করে আমার বড় ভাই, আমি এবং আমার ছোটটা, আমরা তিনজনে কিন্তু কৃষির সাথেও সম্পৃক্ত হলাম যখন বিশেষ করে 8-9-এ যুক্ত হলাম। তো ফলে আমাদের প্রোডাকশন বাড়লো, তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে কিছুটা স্বাবলম্বিতা অর্জন করছি। আর তার আগে বাবার সার্ভিসের কারণে আমরা হয়তো কখনো কখনো চালটাও কিনতাম, কারণ তখন একটা আবাদ হতো। তারপর তো আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে তো কৃষিতে উৎপাদন 3-4টা ফসল হলো, এরপরে আর আমাদের কোনো অসুবিধা হয়নি। তো সেই সময় মাঠের কাজে শক্ত কাজ, যেটা কোদাল ভরা, কোদাল দিয়ে মাটিকে ই করা, আলগুলো ঠিক করা, শক্ত কাজটা আমি করতাম। আর হলো নিখুঁত কাজটা করতে আমার একটু ধৈর্য কম, তো নিড়ানি দেওয়া, কম্পিউটার চালানো বেশি সময়, এই জাতীয় কাজগুলো কিন্তু আমার কাছে মানে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। এবং গড গিফটেড মেধা আছে, আমি যদি কোনো জিনিস আলহামদুলিল্লাহ একবার শুনি অথবা বুঝি, তাহলে আমি রাইট আপ লিখে দিতে পারি। ফলে ওই অর্থে ফাঁকিবাজ, বাট আমি মানে ওনারশিপ বা আমাকে শেখার যে ইয়াটা, এই তাগিদটা খুব ভালো ছিল। আচ্ছা। ওই যে একটা যৌথ পরিবারে থাকলে কিন্তু একটা লাভ আছে আসলে, সুখ দুঃখ সবকিছুই আসলে শেয়ার করা যায়, কিংবা অনেক কিছুর অভিজ্ঞতা হয় আসলে। সেই ক্ষেত্রে আসলে স্কুলের বিষয়ে যদি আসতে চাই, আপনি স্কুলেও আসলে অভিনয়, বিতর্ক, আবৃত্তি, স্কাউটের সাথে যুক্ত ছিলেন। স্যারের তো অনেক গুণ ছোটবেলা থেকে একদম। বিষয়টা হচ্ছে যে ওই যে 9 ভাই বোন, দ্যাট ওয়াজ দ্য অপরচুনিটি, এটা আমাদের অ্যাডভান্টেজ দিয়েছে। মা বলতেন যে তোমরাও বেশি সন্তান নিবা, কারণ তোমরা দেখো তো পারস্পরিক যে সহযোগিতা এবং একসাথে থেকে বসে থেকে, যেমন আমি ধরেন যে অক্ষর জ্ঞান হওয়ার পরে ওই যে ঘটনাটার প্রেক্ষিতে বাবা অফিস থেকে এসে শুনেছে এরকম, তো সে মনে করেছে যে এই ছেলেটা তো তাহলে আমার জন্য রিস্ক, বাচ্চাগুলোর এসে আমার বড় আমার ছোট দুইজনে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা করতো, তো রেগে গিয়ে উনি আর কি আমার নানার কাছে চিঠি লিখেছেন যে আমার এই দুষ্ট ছেলেটিকে আপনার কাছে পাঠালাম, ওকে ক্লাস 3-তে ভর্তি করাবেন। আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে, তার মানে আমি 1-2 পড়ার সুযোগ পেলাম না, বাট আমার অক্ষর জ্ঞান ছিল কিভাবে, ওই যে ভাই বোনদের সাথে বসে থাকতাম। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দি সিস্টেম, যে ফ্যামিলিতে বন্ডিংটা স্ট্রং থাকলে কিভাবে হয়। তো
গরু চড়ানো থেকে শুরু করে মাঠে কাজ করা এবং খেলাধুলা করা, যেটি আপনারা বলছিলেন যে জি, ফুটবল, জি। ওই সময় ফুটবলই তো মেইন ছিল। বিতর্ক, হ্যাঁ। তো এটি করার পরে স্কুলে যখন ভর্তি হলাম, তখন ওই যে খালামণি, আমার চায়না খালা, শি ওয়াজ মাই সেকেন্ড মাদার, বিকজ মায়ের কাছ থেকে তো জুড়ে চলে গেলাম। আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে মা আমাকে তখন বলেছে যে তুমি আয়াতুল কুরসি তো মুখস্থ করছো না, করনি, করো, এবং সূরা ইখলাস মুখস্থ করো, বাহ। কারণ তুমি একা যেহেতু থাকবা, তুমি একটু দুষ্ট, তো সবসময় বাইরে গেলে এগুলো পরে শরীরকে বন্ধ করবা, অর্থাৎ আচ্ছা। ফু দিয়ে দেবা, তাহলে তোমার জিন, ভূত, পেতনি বা দুষ্ট এগুলো থেকে সেফ থাকবা। তো এই জিনিসটা আমি শিখে গিয়েছিলাম। আচ্ছা। তো ক্লাস 3-তে যেহেতু ভর্তি, আই ওয়াজ দ্য লিটিলেস্ট বয়, একদম সবচেয়ে ছোট, বেঞ্চের উপর, ওই হাই বেঞ্চের নিচ দিয়ে ঢুকে পড়তাম। আচ্ছা। তো প্রাইমারি স্কুল, হাই স্কুল অ্যাডজাসেন্ট। আচ্ছা। খালামণি সকালবেলা প্রাইভেট পড়তে যেত, আমি তার হাত ধরে স্কুলে চলে যেতাম। আমার তো ক্লাস 3 মানে একটু দেরিতে ক্লাস শুরু, 12টা। তো খালা প্রাইভেট পড়তো, ওখানে পাশে বসে থাকতাম। তারপরে আমার যখন ক্লাস শুরু হতো, উনি আমাকে ক্লাসে দিয়ে তারপরে তার ক্লাসে এসে আসতো। এবং আমি এরপরে এসে ওই সকালবেলা এমনও হয়েছে যে মেয়েদের কমন রুমে আমি ঘুমিয়েছি, এতটাই ছোট ছিলাম। যেহেতু আমাদের তখন তো আর বেবি কেজি নার্সারি ছিল না, 1 থেকে শুরু, 1-2 পড়ি নেই, 3 থেকে শুরু। একদম। তো এখন আবার একটু স্বাধীন হয়ে গেলাম, ফলে দুরন্তপনা আরো বেড়ে গেল। আচ্ছা। তখন খেলাধুলাটা আরো বেশি করলাম, সাইকেলে চড়তাম, স্কাউট করতাম। তো স্কুলে আগেই তো দেখেছি আমার ছোট চাচা খুবই ভালো বক্তা ছিলেন, বাবা তো দারুণ একজন, উনি লিডারও ছিলেন অবশ্যই। তো ওনাদের কাছ থেকে জেনেটিক্যালি তো পেয়েছি, তাছাড়াও স্কুলে আমাদের ওই স্কুলটা আসলে খুবই মানে সবকিছুতেই কালচারাল ইভেন্টগুলো এবং স্কাউটিং এভরিথিং, সেই সময় মনে করেন 80-র দশকে, ইট ওয়াজ, আই এম লাকি এনাফ দ্যাট গট দ্যাট অপরচুনিটি। আমরাও আসলে স্যার ভীষণ লাকি, আপনার গল্পগুলো আসলে গল্পের মতোই শুনছি, একদম মনে হচ্ছে কোনো বইয়ের কোনো গল্প। এত রঙিন একটা শৈশব আপনি কাটিয়েছেন, যেগুলো আসলে আপনাকে কখনো হাসাচ্ছিল, কখনো সেই জায়গায় নিয়ে যাচ্ছিল, এবং লাবণ্য খুব সুন্দর করে বলছিল যে বইয়ের পাতার লেখাগুলোর মতো আসলে আমরা দেখতে পাচ্ছিলাম আপনার ভেতরেই সেটা। স্যার, মানুষের জীবনে তো আসলে আনন্দ থাকে, পাশাপাশি আরেকটি জিনিস থাকে বেদনা। খুবই অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, পড়াশোনা চালিয়েছেন টিউশনি করে। সেই দিনগুলো আসলে আজকের এই সফল মুহূর্তে এসে কিভাবে আপনাকে অনুরণিত করে? সত্যি কথা বলতে, ওই যে আমরা যেহেতু অনেক ভাই বোন, আসলে কৃষি নিয়ে তো মেইন আমাদের পরিবারটা চলতো। সেখানে মা একটা মেসেজ আমাদের দিতেন, সেটি হচ্ছে যে তোমরা পড়াশোনা করে স্বাবলম্বী হবা, জমি জায়গা থেকে যা পাবা তা দিয়ে তোমাদের পরিবার নাও চলতে পারে। এই মেসেজটা এতটাই চমৎকারভাবে দিয়েছেন আমাদেরকে, আমরা তখন যাই করি আমাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। ফলে আমরা পড়াশোনায় সব ভাই বোনই কিন্তু ফার্স্ট, আমাদের নিজেদের প্রতিষ্ঠিত বাবা এবং দাদা মিলে যে স্কুল করে, আমি ছাড়া তো সবাই সেখানে পড়েছে। সেখানে ওই স্কুলে প্রথম ফার্স্ট ডিভিশন আমাদের পরিবার থেকে, প্রথম মেয়ে ফার্স্ট ডিভিশন আমাদের পরিবার থেকে, প্রথম মেয়ে স্কুল থেকে পাশ করেছে সেটাও আমাদের বোন। এবং যখন জিপিএস সিস্টেম আসলো তখনও পাওয়া আমাদের ভাই বোনদের থেকে। সো আবার যে আমি যে স্কুলে পড়েছি সাকুয়া উচ্চ বিদ্যালয়ে, সেখানে মামা এবং খালারা সবাই খুবই জিনিয়াস ছিল এবং প্রত্যেকেই ফার্স্ট ছাড়া সেখানে হতো না। আমার সেই ছোট খালামণি, চায়না খালা, উনি আমাকে যেভাবে নিয়ে যেতেন, উনি বলতেন যে তোমারও কিন্তু ফার্স্ট হতে হবে। তো যেহেতু আমি আর্লি শুরু করলাম, ফলে 3-4 খারাপ হয়েছে, 5-এ আলহামদুলিল্লাহ পজিশন 6 ছিল। এরপরে যখন আমি 6-এ উঠলাম, হাই স্কুলে গেলাম, স্কুল দুটো তো পাশাপাশি। সেই সময় আমরা দারুণ কিছু শিক্ষক পেয়েছি। কারণ আসলে বাবা মার পরে তো শিক্ষকদের স্বভাব, আচরণ, তাদের মোটিভেশন, এটাই একজন মানুষকে সফল করে তোলে। সেখানে আমরা বিএসসি স্যার পেয়েছিলাম, এমএসসি স্যার পেয়েছিলাম, আমরা ইংলিশের স্যার পেয়েছি, সব বিষয় এত ভালো ছিল। এবং আমাদের বিএসসি স্যার কেউ কোনো দুষ্টামি করলে পতাকা স্ট্যান্ডের পাশে গিয়ে মারতো, আমরা প্রাইমারি স্কুল থেকে দেখতাম। সো এইটা আসলে ওনার উদ্দেশ্য ছিল যে স্কুলে সবাই দেখুক যে আমি শাসন করছি, সো দ্যাট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট গেট দ্য মেসেজ যে দুষ্টামি বা পড়াশোনা না করলে এরকম শাস্তি হবে। সেইখান থেকে আমরা মোটিভেটেড হই এবং স্কুলে সব ধরনের, আগেও তো বলছিলাম যে সব কার্যক্রম, সাংস্কৃতিক, সাহিত্য, খেলাধুলা ইত্যাদি হতো। স্কাউটে থাকার কারণে এগুলোতে বেশি করে অংশগ্রহণ করতাম। তো ওই স্যার কিন্তু পরবর্তীতে 3বার বিএনপির নির্বাচিত সদস্য ছিলেন। তো পরবর্তীতে উনি পলিটিক্সে যান। তো সেখান থেকে আমরা আসলে নিজেদেরকে তৈরি করি। তো ওই যে একটা টান, যখন ক্লাস 7-এ উঠি তখন আমার মামা ইঞ্জিনিয়ার ছিল, তো মামা গাড়ি নিয়ে বাড়ি যেত। তো আমি তখন আর কি এম ইন লাইফ লেখা শুরু করলাম, আমি ইঞ্জিনিয়ার হব।
দ্যাট ওয়াজ মাই, এখান থেকে ইয়া হলো। তো পরে এসএসসি পাশ করলাম 85-এ, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কেমন ফলাফল হলো স্যার? এসএসসিতে কেন্দ্রে একজনই ফার্স্ট ডিভিশন পেয়েছিল, সেটি আমি। বাহ, বাহ। বোদা পাইলট উচ্চ বিদ্যালয় এবং সাকোয়া হাই স্কুল, দুটো স্কুলের মধ্যেই কম্পিটিশন ছিল। এমন একটা দারুণ। কিছু শুনবো এটাই ধারণা তো করেছিলাম একজন আমি। পাইছি, মজার ব্যাপার 603 পে ফার্স্ট ডিভিশন পেয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমাদের তো নম্বর ভিত্তিক ছিল। জি। তো আমি ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে কোশ্চেনে কোনায় লিখে রাখতাম কত পাবো, এবং ডিউরেশনটা Approximate থাকতো একটা। 5 মাস। আচ্ছা, আমি এসএসসিতে টোটাল নাম্বার যোগ করে লিখেছিলাম 600 থেকে 605 পাবো, মানে 600-র নিচে একও পাবো না, 5-এর বেশিও পাবো না। বাহ বাহ। দ্য বিউটি ওয়াজ দ্যাট অনলি 603 পে এন্ড ফার্স্ট ডিভিশন পেয়েছি। পরবর্তীতেও আমি যখনই যে পরীক্ষা দিয়েছি আমি ক্যালকুলেশন যা করেছি তাই পেয়েছি, কারণ আমি ওই যে বললাম যে কাইন্ড অফ আল্লাহর স্পেশাল মেধা দেওয়া আছে। আমি যেটি একবার শুনি, দেখি, পড়ে বুঝাইছি, বুঝছি। আমি দুষ্ট থাকলেও আমি যা বুঝতাম আমার দুর্বল বন্ধুদের শিখাইতাম। আচ্ছা, এই ঐশ্বরিক ক্ষমতাটা তো আপনার নানার মাঝেও ছিল। নানার মাঝে ছিল, মার মাঝে ছিল, দাদার মাঝে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটি সত্যি কথা। এবং ওই ছোটবেলায় অন্যদেরকে পড়াইতে গিয়ে আমি তখন আর কি মানে আমারটা আরো যে আলোড়িত, মা বলতেন যা শিখবা, বাবা বলতেন যা শিখবা আরেকজনকে শেখাবা, তাহলে তোমারটা আরো এনরিচ হবে। বাহ। ফলে এই মেসেজটা ছিল। আমি আসলে ক্লাস 8 থেকেই 7-এ, মজার গল্প কি বলতে পারি আমি? জি 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 নিশ্চয়ই। আমার এক বান্ধবী ছিল, তো ওরা অনেক মানে ফিনান্সিয়ালি খুবই অনেক বড় লোক ছিল। তো, আচ্ছা, আচ্ছা। ইংলিশ গ্রামার পড়াচ্ছিলেন স্যার, তো তাকে বকা দিচ্ছে, একটা ভাইও তো ডিগ্রি পাস করেনি, তোর ভাই হলো 5টা, আর পরের ছোট 2টা কি করবে জানি না, তোরা 6 বোন, তুই তো হলো 5 নাম্বার, 4টা একটাও মেট্রিক পাস করেনি, তুইও করবি না। তো সে তো খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করে তো তার বড় বোন আবার আমার ওই খালার মানে সই বলে আর কি, যেটি বান্ধবী বান্ধবীর সই, আনুষ্ঠানিকভাবে সই করে। তো আমি ওখানে যেতাম, তো সেই হিসাবে তো সে কাইন্ড অফ খালার মতোই হয় আমার। তো কানতে কানতে আমি বুঝছি যে খুব হার্ড হয়েছে। তো আমি তখন ওর বাসায় গেছি, গিয়ে বলছি যে দেখ, স্যারের এই কথার প্রতিশোধ নিতে হবে তোকে। প্রথমে বকাবকি করেছে, হ্যাঁ তুই আসি কাটা গায়ে নুন ছিটা দিতে। তাই বললাম যে না, তোর ভালোর জন্য বলছে, তুই এই পরিবারের শিক্ষার আলো উদ্বোধন কর, তোকে আমি পড়াবো, তোর তো প্রত্যেক সাবজেক্টের টিচার আছে, তুই করিস কি, কেন ভালো পারিস না, আমি পাস, তুই কেন পাস করবি না, ভালো করিস না। এরপরে আমি আসলে একেবারে রেগুলার না হলে মাঝে মাঝে গিয়ে ওকে টিপস দিতাম, বলতাম এভাবে পর, লেখ বেশি, কিভাবে পড়, হ্যাঁ। আলহামদুলিল্লাহ সে কিন্তু এসএসসি পাস করলো, এবং তাদের ফ্যামিলি ওইখান থেকে শিক্ষার দিকে গেল। তারপরেই তার যে ভাস্তা ভাস্তি ইত্যাদি এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই পইবিলিতে আছে। চমৎকার। সো এটা আমার জন্য একটা মারাত্মক ইন্সপিরেশন ছিল। তখন পুরো স্কুলে সবাই, এবং ওই স্যার দেখে বাসায় নিয়ে আমাকে বলছে, তোমাকে ধন্যবাদ, ওকে তুমি মোটিভেট করছো, আমি বুঝতে পারছি তুমি ওর সাথে ওই দিন গেছিলা। তো আমি ও কাঁদতে কাঁদতে অস্থির, ছোট মানুষ, আমি ওকে খুব করলাম আর কি। আলহামদুলিল্লাহ এরপরে ছড়িয়ে গেল। তার মানে হচ্ছে যে যেহেতু আমি আমার পরিবার থেকে একটা মোটিভেশনাল ইয়া পেয়েছি, আমার নানু বাড়ি, আমার দাদু বাড়ি, আমার বাবা মা, তো অন্য কেউ তৈরি করার যে একটা, আমাদের অন্য ভাই বোনরাও কিন্তু এই জিনিসটা করতো। আচ্ছা। ফলে ওই সাকোয়া স্কুল তখন তো আসলে খুবই রিনাউন্ড স্কুল ছিল, আমরা খুব ভালো করতাম। তো সেখান থেকে এসএসসি পাশ করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ক্লাস আমাদের যে টেস্ট পরীক্ষা হয় সেখানে আমাকে ইচ্ছা করে সেকেন্ড বানানো হয়েছে। আচ্ছা। আমার মামা টিচার ছিল, ওনার ইয়াটা ছিল, প্ল্যানটা ছিল যে যদি ফার্স্ট, সবসময় ফার্স্ট, এবারও ফার্স্ট হয়, ও মনে হয় একটু ঢিলা দেয় কিনা। তো আমি তো খুব কান্নাকাটি করে মামাকে বললাম, মামা আমি সেকেন্ড হইতে পারি না, কেন আমি সেকেন্ড হবো? তো বললো তো সেকেন্ড হয়েছি তার মানে তুই ভালো করিস, তুই ভালো করে পড়। আচ্ছা। তো যে ফার্স্ট হলো সে কিন্তু সেকেন্ড ডিভিশন পেল, আমি ফার্স্ট ডিভিশন পেলাম। এই যে স্টেপ বাই স্টেপ এক একটা স্টেজে গিয়ে মোটিভেশনাল একটা ক্যারিসমেটিক থিঙ্কিং বা অ্যাডভাইস বা গাইডলাইন পাওয়া, এটা আসলে অসাধারণ। এই কারণে হয়তো ছোটবেলাটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং আমরাও রাঙা সকাল পরিবার সবসময় চেষ্টা করি একজন সফল মানুষের ছোটবেলাটা জানা, কিন্তু পুরো জীবনটা নিয়ে আসলে আবিষ্কার করতে চাই। সেইখানটায় আপনার এসএসসি পাশ করা হলো একটা ভালো ফলাফল নিয়ে, সেখান থেকে আপনি ডিপ্লোমা করলেন, ডিপ্লোমা থেকে এরপর ইঞ্জিনিয়ারিং, গল্পটা একটু শুনবো। যেহেতু মামা ইঞ্জিনিয়ার, মামা আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, আচ্ছা। ফলে ডিপ্লোমাতে ভর্তি হলাম। ওই সময় একটা আমাদের আন্দোলন চলছিল, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওআইটি যেটা, ওআইসি, যেটা থেকে আমি পরে মাস্টার্স করলাম। ওইখানে হায়ার ডিপ্লোমা 3 বছরের একটা কোর্স ছিল, ওই সময় কিন্তু ডিপ্লোমা 3 বছরের কোর্স ছিল। তো ওই একই দেশে 2 ধরনের কোর্স হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে ওইটা চালু করতে বাধা দিচ্ছিল, 2 বছর আন্দোলন হচ্ছিল। 2 বছর কি বসে থাকবো? ইন বিটুইন তখন আমরা
আমি দুই ভাই আমরা কিন্তু, ও কিন্তু এই স্কুল থেকে, আমি ওই স্কুল থেকে, যেহেতু আমাকে আপলিফট করা হলো, আমরা দুই ভাই একসাথেই এসএসসি পাস করলাম, বড় ভাই আর আমি। পরে আমরা দুই ভাই আবার দিনাজপুর সরকারি কলেজে এসএসসি পড়লাম। সেখানেও মজার ঘটনা যে ম্যাথমেটিক্স পরীক্ষার আমাদের 23 মিনিটে দুই ভাইয়ের খাতা নিয়ে নিল। ফিজিক্স পরীক্ষায় মাত্র আধা ঘন্টা পরে খাতা নিয়ে নিল। কেন? ওই বড় ভাই জিজ্ঞাসা করছে সব পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। আচ্ছা। আমি আগে ছিলাম, আমার পিছের রোল নাম্বার ছিল। তো ওই সময় তো পরীক্ষা আসলে খুবই ভালো হতো। তো ফলে খাতা নিয়ে ও তো ফেলই করলো, আমি সেকেন্ড ডিভিশন পাইলাম। তো কলেজে এসে তখন বুঝলাম যে বিএসসি ইঞ্জিনিয়ার হলে বড় ইঞ্জিনিয়ার। তখন এই মিল লাইফটাকে চেঞ্জ করার জন্য খুব চেষ্টা করেছিলাম। তো আল্লাহ তো আসলে ওই পথে আমাকে রাখেনি। পরে এখানে যেহেতু ভর্তি হওয়া আছে, তাহলে ছোট ইঞ্জিনিয়ার আগে হই, তারপর বড় হবো। সেকেন্ড ইয়ারে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, তখনই তো আসলে বাবা মারা গেল। এরপরে তো স্বাবলম্বিতা শুরু করে দিলাম, টিউশনি করা ইত্যাদি দিয়ে। তখন আমাদের টিচার একবারে 5 জন নতুন টিচার গেল, এবং স্যারদের 3 জন স্যার দেখি খালি দিন রাত পড়ে। তো আমি তো একটু এক্সট্রোভার্ট টাইপ, লিডার টাইপের মানসিকতা বাবার থেকে পেয়েছি। তো আমি বলতাম, স্যার এত পড়েন কেন? তো বলছে পড়ি আমরা তো, তখন বিআইটি ঢাকা, যেটি এখন ডুয়েট, বলছে আমরা তো বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়বো, ওখানে অ্যাডমিশন দিয়ে দেবো, তাই পড়ি। তখন আমি বললাম, স্যার আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি? বলছে হ্যাঁ, তুমি জানো না? না স্যার, আমরা তো শুনি না এই গল্প। যাই হোক, ওই যে স্যারদের কাছে শুনলাম, এবং আমাকে এক স্যার বললো যে তোমার যে রেজাল্ট, তুমি তো খুব বোর্ডে প্লেস করবা, আর তুমি ওই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এখন থেকে মানসিকভাবে রেডি হো। তো আমি আলহামদুলিল্লাহ ওইটাই করলাম। স্যার তো অ্যাডমিশন রেজাল্ট হয়ে গেল, আমি 8ম প্লেস করলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে। স্যার তখন তো যেহেতু বাবা মারা গেছে, সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে, তখন স্যারই আমাকে বললো যে তুমি কিন্তু পরীক্ষা দিবা। কিন্তু ইন বিটুইন আমরা আসলে, আমি আমার বড় ভাইটা, আমরা দুজনে, ও কৃষি পুরো দেখা দেখি করতেছিল, আমি টিউশনি করে, মানে আমাদের প্ল্যানিংটা এরকম হলো যে আমার ছোটটা, সেও পড়ালেখার পাশাপাশি কিছু করছিল, আমরা 3 ভাই বাকি 4 জনকে মানুষ করব। দ্যাট ওয়াজ আওয়ার এইমস অ্যান্ড মোটো। তখন আর কি ওইখানে সাথে সাথে আমাকে পার্ট টাইম টিচার হিসেবে নিয়ে নিল পলিটেকনিকে। আচ্ছা। তো আমি টিচারগিরি করলাম এবং ওই ছাত্রদের সাথে একসাথে থাকলাম মেসে। আচ্ছা। বাহ। ওইখানে দেখলাম স্যাররা পড়ালেখা করছে। তখন এক স্যার আমাকে খুব বেশি ভালোবাসতো, উনি আমাকে বলছে তুমি প্লেস করবা, তার কারণে আমি প্লেস করেছি। এবং যখন অ্যাডমিশনের জন্য উনি গেলেন ফর্ম পেতে, আমার কাগজপত্র ছবি নিয়ে গেলেন, নিয়ে বললো যে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি বললাম স্যার আমার তো এই সমস্যা, ফ্যামিলি দেখতে হবে, ছোটো ভাই বোন দেখতে, না তুমি অনেক ট্যালেন্ট, তুমি পারবা। আমি উনি ওনার টাকা দিয়ে আমার ইয়েটা করে, তার নাম বললেই নয়, কারণ বাবা মা শিক্ষক তো মেইন। জামাল হোসেন, উনি গত রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়েছেন। উনি এতটাই সৎ নির্ভীক ছিলেন যে রমজান মাসে মৃত্যু হয়েছে। আমি স্ট্রংলি বিলিভ করি আমার বাবা মা এবং উনি বেহেশতের শ্রেষ্ঠ জায়গায় যাবেন। উনি ফর্ম ফিল আপ করে এসে আমাকে গাইড করলেন এবং বললেন যে তুমি শুধু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ো, ডিপার্টমেন্ট ভালো পারবা। আর উনি প্ল্যান দিয়ে দিলেন, আমরা যাওয়ার সময় ট্রেনে যাব, ট্রেনে যেতে প্রায় 1.5 দিন লাগে, প্রায় 18 ঘন্টা লাগে, আমরা ওইখানে ডিসকাশন করবো ডিপার্টমেন্টগুলো, তুমি পড়াশোনা করবা। মজার ব্যাপার হচ্ছে যে ওই মোটিভেশনটুকু নিয়েই কিন্তু পরীক্ষা দিতে গেলাম। আমার বন্ধুরা তো 1 বছর ধরে কোচিং করছে, ওরা বলছে কি বেটা ফার্স্ট হয়েছিস সবসময় দেখে, তুই আজকে চেহারা দেখেতে আসি, এত সোজা পাকা কলা চিলি খাবি, চান্স পাবি। তাই বললাম দোস্ত তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম, আর একটু টেস্ট দিতে আসলাম যে আমি পারি কতটুকু, নেক্সট ইয়ার দেখি আবার ট্রাই করবো। আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম। স্যার আমাকে কতটা ভালোবাসতেন সন্তানের মতন, দেখেন। উনি জানে যে আমাদের প্রথমে তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 300 মার্ক পরীক্ষা হতো সকালবেলা, আর বিকালবেলা ডিপার্টমেন্টের উপরে আবার 3 ঘন্টা পরীক্ষা হতো। আচ্ছা। এখন আমি বলছি স্যার আমার সকালে পরীক্ষা খারাপ হলে আমি বিকালে পরীক্ষা দেবো না। এখন স্যার আমাকে বলছে যে 300-র মধ্যে তোমাকে কিন্তু 200-র উপরে পাইতে হবে, আর বিকালে তুমি এমনিতেই 150-র মতো বাবা, 350 পাইলে চান্স হবে। আমরা 500 মার্কের পরীক্ষা হতো। আচ্ছা। উনি আমাকে মানে পরীক্ষার রুমে দিয়ে ইনভিজিলেটর স্যারদের বলছেন যে স্যারও আমার ছাত্র, ও একটু দুষ্ট, ও মাঝখানে উঠে চলে যেতে পারে, স্যার ওর খাতাটা নিয়ে না, জোর করে পরীক্ষা দেওয়া হবে 3 ঘন্টা। তো পরীক্ষা দিতে আমি ফার্স্টে ম্যাথমেটিক্স করলাম, একটা ম্যাথ ভুল হয়ে গেল, সেকেন্ড ম্যাথ ভুল হলো। স্যার আমাকে বলেছে যে খাতাটা এরকম ভাঁজ করবা, তুমি যেহেতু খুব জোরে লিখতে পারো, দ্রুত লিখতে পারো, এরকম ভাঁজ করে রাখবা, এই সাইডে করবা, ভুল হলে আরেকবার যেন করার সুযোগ থাকে। থিঙ্ক অ্যাবাউট দি গাইডেন্স এবং টিচার যে ওনারশিপ, স্টুডেন্টসকে ভালোবাসা। আমি তাই করলাম। তো আমার একটা ইয়া ছিল, ফিজিক্স আমি খুব ভালো পারতাম। আচ্ছা। পরে আমি চিন্তা করলাম ভুল হচ্ছে, আমি তো দুর্বল হয়ে যাচ্ছি, তাহলে আমার সাবজেক্টে যাই। আলহামদুলিল্লাহ আমি ফিজিক্সে গেলাম, 37 মিনিটসে 100 মার্কস আনসার করলাম। বাহ। এবং আমি হিসাব করলাম যে আমি 95-এর নিচে পাবো না। আচ্ছা। সো আমার বুকটা ফুলে উঠলো। এখন তো আমি 200-র মধ্যে তো 100-র কাছাকাছি পৌঁছে গেছি। দেন আমি আবার ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি আনসার করলাম, সেখানে হিসাব করে দেখলাম আমি এখানে 210-এর মতন পেয়ে যাবো। তারপরে পরীক্ষা শেষে সারা আসছে,
এসে আমাকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া নামাজ পড়ে বললো কোথাও যাবো না, আবার বিকালে পরীক্ষা দিল। তো আমি বলছি স্যার পরীক্ষা যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ 200-র উপরেই পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো বিকালে একইভাবে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তো রেজাল্ট স্যার তাবলিগে থাকলো, আমরা চলে গেলাম। পরে গিয়ে রেজাল্ট দেখার জন্য স্যাররা আমাদেরকে পাঠালো TNT থেকে রেজাল্ট নিতে, দিনাজপুরে। TNT থেকে ফোন দিলাম, রোল নাম্বার ওই স্যারদেরগুলো আমাদের ছাত্রদের কয়েকজনেরটা দিলাম, সবগুলা বলছে হ্যাঁ পাস পাস পাস। আমারটা যখন বলছে আমি বলছি না না এইটা ভালো করে দেখেন। তো বলছে কেন? আমি বলছি না ওইটা তো চান্স পাওয়ার কথা না। পরে বললাম যে কবে কার মেডিকেল ইত্যাদি ভাইবা, তখন আর কি ডেটগুলো যখন বললো তখন আলহামদুলিল্লাহ পরে আমরা 2 বন্ধু মিলে রেজাল্ট দেখেছিলাম, ও মেকানিক্যালে আমি তো ইলেকট্রিক্যালে, দুজনেই চান্স পেলাম, ফিরে আসলাম, এসে এই ডুয়েটে যাত্রা শুরু হলো। বাহ, এভাবে একটা জীবনের কতগুলো গল্প থাকে সেটাই। এবং একজন মানুষের সফল হবার পেছনেও কিছু মানুষ আসলে গাইডেন্সটা অনেক বেশি জরুরি। তিনি আসলে বুঝতে পারছিলেন আপনি বিশেষ এবং আপনি আসলে ওই দুষ্টমির ছলে যদি অন্যদিকে চলে যান এই জন্য আপনার দিকে সবসময় নজর Exactly. রাখছিলেন। তারপর কি হলো? পড়াশোনা তো শুরু করলেন, সেটাও তো একটা অন্যরকম জার্নি। হ্যাঁ, সেখানেও প্ল্যানটা এরকম যে যেহেতু আমরা তখন ছোট ভাইয়ের মধ্যে সাপোর্ট করছিলাম, তো আমার মামা বা পরিবার থেকে বললো যে না তোমার পড়ালেখা আর করা লাগবে না, তুমি কিছু করো, যেহেতু পার্ট টাইম কাজ করছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি যদি প্রথম দিকে 6টা মাস অন্তত সেলফ করি, পরে আমি ফ্যামিলিকে সাপোর্ট দেবো। তো স্যারকে আমি বললাম স্যার আমি কিন্তু তখনই যাবো যদি আপনি আমার টিউশনের ব্যবস্থা করে দিতে পারেন। আচ্ছা, তো স্যার সিনিয়রদের বললো, বড় ভাইদের, ওনার তো পরিচিত ছিল, কারণ স্যাররা হলো বরিশাল যাকে বলে বগুড়া পলিটেকনিক থেকে পাশ করা। তখন বগুড়ার অনেক ছাত্রই ডুয়েটে পড়তো, আর দিনাজপুরে কিন্তু কেউ পড়তো না। আমাদের আগে 2 জন পড়ছে, আর আমাদের ব্যাচে আমরা ইলেকট্রিক্যালে 4 জন, সিভিলে 2 জন, আর মেকানিক্যালে 2 জন, এই মোট তো হলো 9 জন চান্স পেয়েছিলাম। তো পরে আমরা যাওয়ার আগেই স্যার টিউশনি ঠিক করে ফেলছে। বাহ, আমি গিয়ে টিউশনি করা শুরু করলাম এবং ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড হয়ে গেলাম, কারণ তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বেশি, আর অত দুষ্টামিও শুরু করিনি। তো এরপরে তো স্যারই আমাকে বললো যে লিডারশিপ কোয়ালিটির জন্য আসলে পড়াশোনার পাশাপাশি তোমাকে নেতৃত্ব দিতে হবে, ফলে ওইদিকেও আমি কাজ করি। এবং স্যার আর আমি একই রুমে থাকতাম, আরেক স্যারও থাকতো। আমাদের 6টা সাবজেক্ট থাকলে স্যার 5টা নোট করতো, আমাকে বলতো তুমি একটা নোট করো। তো আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা ইয়াটা এত ভালো ছিল, আমাদের এই নোটগুলো অন্য বন্ধুদের দিতাম, ওরা কেউ বুঝতে পারতো না যে আমার কোনটা স্যারের কোনটা। আচ্ছা, এতটাই আমাদের আসলে ইয়াটা ছিল, বন্ডিংটা ছিল। তো দেখা গেছে ওইখানেও মজার ব্যাপার ঘটনা ঘটছে যে আরেক স্যার যে ছিল, তো আমরা তো ওই সারাদিন ক্লাস করে দুষ্টমি করে রাতে এসে বলতাম স্যারকে, স্যার কালকে কি পরীক্ষা আছে? ক্লাস থেকে বলি হ্যাঁ আছে। তো কোন চ্যাপ্টার? তো বললো যে এই চ্যাপ্টার। স্যার আপনি পড়ে ফেলছেন? হ্যাঁ বলছি পড়ছি। স্যার আমার একটু বুঝায় না। আচ্ছা, স্যার আমার বুঝা দিত। দেখেন মানে আসলে নিবিড় সঙ্গ এবং ইয়াটা কত ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। সত্যি। অঙ্ক যে আসে আমাকে বলতো তুমি অঙ্কটা করো, উনি তখন ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করতেন। আবার বলছি এবার আমি করবো, তুমি ক্যালকুলেটর চাপো। তার মানে আমি যেন ওখানে করতে গিয়ে ক্যালকুলেটর চাপতে গিয়ে ভুল না করি। কতটা নিবিড় ভাবে উনি আমাকে আসলে সত্যি এক্সচেঞ্জ করা হতো আসলে Right, লার্নিংটা। exchange, হ্যাঁ, তো আরেক স্যার যে ছিল সে তো সারাক্ষণ পড়তো আর কি, উনি শুধু মানে ওই খেতে যাওয়া নামাজ এর বাইরে ম্যাক্সিমাম সময়টা পড়ে লাগতো। আর স্যারও অপেক্ষাকৃত কম, আর আমি তো টিউশনি এইদিক ওইদিক একটু আড্ডা দিতাম, খেলতাম, এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। দেখা গেছে পরের দিন টেস্ট এসে আমাদের পরীক্ষা ক্লাস টেস্ট হতো 16-15-2-3 নাম্বারের। ওই স্যার হয়তো পাইলো হলো 12, যেই স্যার ওই যে একাই পড়ে, জি, আমি হয়তো পেয়ে গেলাম 15, আর ওই স্যার তো ফুল মার্ক পাবে, কারণ উনি এতটা ট্যালেন্টেড। এসেই চিল্লাপাল্লা, এই 2 ছাত্র মিলে তোমরা ডিস্টার্ব করো, জোরে জোরে কথা বলো, আমার পড়ালেখা হয় না, ঠিকই তোমরা নাম্বার বেশি পায় নিয়ে আসলে, এই তুমি আর তোমার এই স্যারের সঙ্গে পড়বা না। কিন্তু আমার তো স্যারের কাছেই পড়তে হবে। সেটাই। তো সেভাবেই আলহামদুলিল্লাহ পরে ফার্স্ট ক্লাস নিয়েই আমরা বের হলাম। চমৎকার ভাবে আসলে গল্পগুলো শুনছিলাম এবং ভালো লাগছিল একজন শিক্ষক বন্ধুর যে একটা প্রোডাক্টিভ আলোচনা হতো সবসময় শিক্ষা নিয়ে, সেটা বুঝতে পারছি যে আপনার জীবনে কিছু ভালো মানুষের প্রভাব সবসময় আপনি পেয়েছেন, এটা আপনার জীবনের জন্য একটা আশীর্বাদ। সেই জায়গাটা থেকে বিএসসি শেষ করে আপনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে টেকনিক্যাল এডুকেশনে এমএসসি করেন, সেখানেও চমৎকার এক অর্জন রয়েছে, আপনি ওআইসি গোল্ড মেডেল অর্জন করেন এবং ওখানে জিপিএ 5 পেয়েছেন। এটাও স্যার অনন্য আসলে। কেমন লেগেছিল সেই দিন? এটা তো আসলে আমার জীবনের শ্রেষ্ঠ একটা অর্জন, কারণ আমি
প্রথম দুটো সেমিস্টার হয়, তো প্রথম সেমিস্টারে অটোমেটিক জিপিএ 5 পেয়ে গেলাম। আচ্ছা আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল পড়ালেখা করছি, বাট পেয়ে গেলাম। যখন পেয়ে গেলাম সব স্যাররা বললো, দেখো আগে কেউ কিন্তু জিপিএ 5 পায়নি, তুই গট দ্যাট অপরচুনিটি, সো এই সেমিস্টার তুমি ভালো করো। তো আমি কিন্তু ফ্যামিলি নিয়েই থাকতাম আসলে। এই কোর্সটা করেছি আমি টিচিং আসার পর। আচ্ছা আচ্ছা তো পরে ওই তাগিদে আবার একটু সিনসিয়ার হলাম এবং আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। এবং সেটি তো তৎকালীন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার মাধ্যমে গোল্ড মেডেলটা ইয়া করে আনুষ্ঠানিকভাবে। সেদিন আমার মাকে নিতে পারিনি, আমার মা একটু অসুস্থ ছিলেন, আমার খুব শখ ছিল মাকে নিয়ে যাওয়ার। কারণ আমাদের মূল তো চালিকা শক্তি বা ইন্সপিরেশনের জায়গায় ছিল মা। পরে মার কাছে গিয়ে মাকেই আমি এটাই দিয়ে দিলাম আর কি। এভাবেই আসলে আপনি আপনার ছাত্র জীবন শেষ করে আপনার কর্মজীবনে ঢুকে গেলেন। আমরা যতদূর জেনেছি যে আপনি জুট মিলস, এসিআই ফার্মাসিউটিক্যালস এবং বারুপুকুরিয়া কোল মাইনেও কাজ করেছেন। এত কাজের পরেও একটা সময় এসে দেখা গেল যে আপনি শিল্প খাত থেকে হঠাৎ করে কারিগরি শিক্ষায় চলে আসলেন। এই যে ট্রান্সফরমেশনটা ক্যারিয়ারের, এই জায়গাটা কি কারণে ঘটলো? অ্যাকচুয়ালি যেহেতু আমার ফ্যামিলি নিড ছিল, ক্রাইসিস ছিল, চাকরিটা আর্লি করা দরকার। দুইটে যখন আমরা ফাইনাল ইয়ারে আমাদের কোর্স কমপ্লিশন হলো, তার আগে ওইটা দিয়ে আমরা আবেদন করলাম অনেকে। তো জুট মিলে আমার জবটা হয়ে গেল। তো জুট মিলে থাকার পরে একটু বেটার জবে যাবো, কাইন্ড অফ হেজার টু ইন্ডাস্ট্রিতে কাজ করা। তো সরকারি জব করতে হবে, তখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম, বিসিএসও দিচ্ছিলাম। তো দিতে দিতে তখন আমার পেট্রো বাংলা জবটা হয়ে গেল। আচ্ছা বড়পুকুরিয়া কয়লা খনি। পেট্রো বাংলা কিছুদিন আমাদের কাজ করে, পরে চায়নাতে 1 বছরের জন্য যেতে হবে। তখন চায়নায় যাব, যেহেতু ওর জন্য যে প্রস্তুতিমূলক সময়টা একটু ডিলে হচ্ছে। যাওয়ার কথা ছিল জানুয়ারিতে, সেখানে আমরা গেলাম মে মাসে 31 তারিখে। আচ্ছা তো ইন বিটুইন আমি তো জুট মিলে রিজাইন দিয়েছি, তাহলে কি আমি বেকার থাকবো? তখন আমি একটা অপরচুনিটি পেয়ে গেলাম, এসিআই ফার্মাসিউটিক্যাল পরীক্ষা দিলাম, পরীক্ষা হয়ে চাকরি হয়ে গেল। সেখানে আমি 4 মাস আর কি জব করলাম। ওখানেও কিন্তু আমি সফলতার সাথে এই করছি এবং 5 দিনের একটা ট্যুরও পেয়ে গেছি ফ্রান্স। ওটা কি প্রথম দেশের বাইরে যাওয়া? হ্যাঁ রাইট, ওইটা আমার প্রথম দেশের বাইরে যাওয়া। কত সালে স্যার? এটা ছিল 98। আচ্ছা হ্যাঁ 98। তো এরপরে তখন আমি কি সেই বছরই তো আপনার জীবনে দারুণ একটা ঘটনা আরো আছে। হ্যাঁ তা তো বটে। তো ফলে আমি ওই জবটার পাশাপাশি এটাতে চলে আসলাম। এইটা এই ইন বিটুইন আসলে আমার বিয়ে হয়ে যায়। আমি বিয়ে করার পরে শ্বশুরবাড়িতে বেকার, এটা তো প্রেস্টিজিয়াস কনসার্ন, তখন এইটাতে আমি চলে আসলাম। আচ্ছা এইখান থেকে তারপরে আমাদের সব হয়ে গেল, আমরা চীনে চলে গেলাম। আচ্ছা 31 মে। তো তার মধ্যে কিন্তু আমি 17 বিসিএস পরীক্ষা দিয়ে ভাইবা দিয়েছি। চীনে যাই, আমাদের রেজাল্ট হলো আমি এবং আমার আরেক বন্ধু, আমরা দুজনেই ডুয়েটে ছিলাম। আমাদের দুজনে সরকারি বেতার প্রকৌশলীতে চাকরি হয়ে গেল। তো আমরা চায়না থেকে চলে আসতে চাইলাম। চাইনিজ তখনকার খুব কনজারভেটিভ, খুব নিয়ম ছিল ওদের, একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্স গেলেও সেখানে চেকপোস্ট ছিল। তো আমরা কিন্তু পালিয়ে আসার চেষ্টা করছিলাম, যেহেতু অনুমতি পাচ্ছিলাম না আসার। শখ হচ্ছে বিএসএস চাকরি করবো। যাই হোক, আমরা সারা রাত একটা জায়গায় গিয়ে সকালবেলা আমরা ওই চেকপোস্টে পড়ে গেলাম, আসা হলো না, পরে থেকে গেলাম। এরপরে এসে তো কয়লাখনিতে জব করতেছিলাম, তো কয়লাখনিতে কোয়ার্টারেই থাকতাম। আচ্ছা মাকে নিয়ে গেলাম। আমি একদিন খনি থেকে ভুলবশত ড্রেস চেঞ্জ না করে বাসায় চলে আসছি। আচ্ছা তো মা দেখছে যে আমি সকালে বাবু সেজে গেছি, আর আসার সময় এত বড় গামবুট, মাথায় হেলমেট, হ্যাঁ পিছনে লাইট ইত্যাদি, এবং কোলের কালচে হয়ে আসছি। মা তো একেবারে রেগে গেল, না এই চাকরি করা যাবে না, ইঞ্জিনিয়ার হচ্ছে তুমি, আর এখন এই সমস্ত মাটির নিচে যাও, ওখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার লাস্টটাও আমি পাবো না, এই চাকরি তুমি করতে পারবে না। চীনে যাওয়ার আগে আমার এই পিএসসিতে এই পলিটেকনিকের টিচারের আবেদন করা ছিল। আচ্ছা খোঁজখবর নিলাম, পরীক্ষা হয়নি। মা বলছে এখানে তো আমার থাকা যাবে না। তো মায়ের কথায় আমি তখন আবার প্রিপারেশন নিয়ে আসলে আমি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ চাকরিটা হয়ে গেল। আপনার জীবনের গল্প শুনতে শুনতে একটা কথা আমার খুব মনে হচ্ছে যে আপনি যখন যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। যেমন ইনস্ট্রাক্টর হিসেবে আপনি শুরু করলেও চিফ ইনস্ট্রাক্টর হয়েছেন, ভাইস প্রিন্সিপাল হয়েছেন এবং পরে প্রিন্সিপাল হয়েছেন। এই যে দীর্ঘ ক্যারিয়ার, এই ক্যারিয়ারের কোন পর্যায়টিকে আপনি সবচেয়ে বেশি স্মরণ করেন এখন? আমি আসলে টিচিংটাকে আমরা খুব এনজয় করি। আমরা 9 ভাই বোনের মধ্যে 7 জন জব করি, যার মধ্যে 5 জনই টিচার, এবং প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা টিচার। জি। তো আর যেহেতু টিউশনই করতাম, ফলে একটা ছিল যে মানুষকে কিভাবে পড়াতে হয়, করতে, এই জন্য আমি টিচিংয়ে আসলাম। চাকরি শুরুতে একটু হোঁচট খেয়েছিলাম, কারণ একদম ইয়াং চাকরিতে জয়েন করছি, তখন আমাদের উপরের ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়াইতে দিত না। তো ওটা খুব কষ্ট ছিল। 8 বছর আমি অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়াইতাম, আমি যদিও ট্রিপলি। তো
তারপরে 8ম বছরে এসে তো নিজে বিভাগীয় প্রধানের দায়িত্ব পেলাম। একদম। ওই সময় খুব এনজয় করেছি, কারণ ডিপার্টমেন্টের টোটাল ল্যাবগুলো মেশিনগুলো চালু করার জন্য যে একটা তাগিদ সেটি সবসময় ছিল, সেটা করে যখন পুরো পুরো সবগুলো ল্যাব সচল করলাম, এটা ছিল খুবই মেমোরেবল। এবং এটা ছিল আমার খুলনা থেকে হঠাৎ করে আমি তখন ওই যে আইওটিতে 1 বছরের কোর্স করতে আসলাম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা, কারণ ভালো টিচার হতে গেলে তাকে প্যাডাগজি এবং এডুকেশনাল সাইকোলজি পড়তে হয়। অবশ্যই। আমি আসলে যখন যে প্রফেশনে গেছি ওই প্রফেশনের সাকসেস এবং যদি ডাইনামিক কিছু করতে হয় তাহলে প্রফেশনাল ডিগ্রিগুলো নেওয়ার প্রয়োজন। জি, এরপরে আবার 3 বছর চাকরি করে 2005-এ কিন্তু আমি আসলাম আইওটিতে মাস্টার্স করতে। মাস্টার্সে তো যেটি অলরেডি আমাদের বলা হয়ে গেছে, তো টিচিংটাকে যেহেতু এনজয় করতাম ওখানে গেলাম। এরপরে প্ল্যান, তখন আমি চাকরিতে ঢোকার পর একটা ক্যালকুলেশন করলাম যে আসলে আমার ল্যাডারটা কি, আমি কোন পর্যন্ত যেতে পারবো, কারণ আমি অ্যাম্বিশাস মানুষ ছিলাম। তো ওইখানে দেখলাম যে যদি প্রমোশন হয় তাহলে আমি 2020 বা 21 সালে চিফ ইনস্ট্রাক্টর হব। আচ্ছা আচ্ছা, বাট আমাদের সিস্টেমে একটা সিস্টেম ছিল যে পিএসসির মাধ্যমে ডাইরেক্ট চিফ ইনস্ট্রাক্টর হওয়া যায়। আচ্ছা তখন আমি প্ল্যান করলাম দুটো, যে একটা যদি আমি একটা বিজ্ঞপ্তিতে চিফ ইনস্ট্রাক্টর হই তাহলে এর থেকে গেলাম, নাহলে আমি বাইরে চলে যাব। আমি কানাডার জন্য অ্যাপ্লাই করলাম, আমি দিল্লিতে ভাইবা দিলাম, ওখানে সিলেকশন পেলাম। ইন বিটুইন এটাও বিজ্ঞপ্তিটা হলো 6 সালে। হলে পরে আমি চিন্তা করলাম যদি এখানে সিলেকশন পাই তাহলে আর বাইরে যাওয়ার খুব বেশি ন্যাক ছিল না, বাট ইঞ্জিনিয়াররা কিন্তু একটু বাইরে যেতেই চায়। আচ্ছা পরে আলহামদুলিল্লাহ এটা ভাইবা দিলাম, আমার চাকরি হয়ে গেল। আমি চিফ ইনস্ট্রাক্টর ডিরেক্টলি প্রমোশনের আশায় বসে না থেকে 9 সালে আমি চিফ ইনস্ট্রাক্টর হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের ল্যাডার। আচ্ছা। এখানে লিফটে উঠে গেলে এরপরে ধাপে ধাপে যাওয়া যায়। এরপরে তো সময় মতো আমি ভাইস প্রিন্সিপাল হলাম। মাঝখানে অবশ্য একটু সহকারী পরিচালক হিসেবে আমি একটু ইয়াতেও কাজ করেছিলাম। আমার আরেকটা ইয়া ছিল, 12 বছরের বেশি টিচিং করলে তার নাকি একটু পাগলা টাইপের বা এরকম কিছু হয়, সেজন্য 10 বছর হওয়ার পরপরই আমি একটা প্রজেক্টে চলে আসছি। আচ্ছা, আচ্ছা সেই প্রজেক্টের নাম ছিল স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা এটি আসলে শুরু হয়েছিল 8 সালে। আচ্ছা, প্যারালালি আরেকটা প্রজেক্ট চলছিল হচ্ছে টিবেট রিফর্ম প্রজেক্ট আইএলওর, আর এটি ছিল এডিবি ফান্ড। আচ্ছা, এই আচ্ছা। দুটো প্রজেক্টের উদ্দেশ্য ছিল মেইনলি আমাদের ট্র্যাডিশনাল টেকনিক্যাল এডুকেশন সিস্টেমটাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাসেসমেন্ট করা। আচ্ছা আচ্ছা, তো সেটা করতে গেলে আমরা ওই ডকুমেন্টগুলোকে অন্য নামে ডাকি, সিএস বলি, দ্যাট ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিবিএলএম দ্যাট ইজ কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, অ্যাসেসমেন্ট টুলস, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। এই ডকুমেন্টগুলো তৈরিতে আমি সরাসরি ওই প্রজেক্টের মাধ্যমে কাজ আচ্ছা করি। এই প্রজেক্টে কতদিন কাজ করতে হবে? প্রজেক্টে আমি কাজ করেছি 1 বছর 10 মাস। তারপর আমার ওই পারফরমেন্স দেখে আবার ডিজি স্যার এডি হিসাবে নিয়ে আসলো। আচ্ছা। আমি সহকারী পরিচালক প্ল্যানিং এ কাজ করেছি, অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি। এরপরে আবার আমি মাঠে আমাকে যেতে হয়েছে। এবং আমি আসলে ওই যে বললাম যে আসলে প্ল্যান করেই একটা সময় গ্যাপ দিচ্ছি টিচিং এর জন্য, আবার চলে গেছি আমি টিচিং এ। 14 সালে আবার টিচার হলাম। এবং সেই জায়গা থেকে আসলে জাতীয় স্বীকৃতি যদি আমরা বলি, যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2022 এবং 2023 পরপর দুবার আপনি জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধান এবং সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই জায়গাতে আসলে আপনার সবচেয়ে আপনাকে মোটিভেট করে কোন জায়গাটা? আমি আসলে খুব সচেতন এবং মানে সফল করে কিছু দেখিয়ে যাওয়ার একটা মানুষ। আমি সবসময় আমাকে মানে কামলা এবং পাগল হিসেবে দেখতে চাই। সেটি হচ্ছে যে কাজের প্রতি ডেডিকেশন থাকবে শতভাগ, অর্জনের জন্য আমার সাংঘাতিক রকমের একটা ইচ্ছা শক্তি সবসময় কাজ করে, এবং আমার ম্যাক্সিমাম সময় আমি কাজের মধ্যে ডুবে থাকি। তো আমি যখন হিসাব করলাম যে আমি গোয়িং টু বি প্রিন্সিপাল, তখন আমি এম চিপস করেছি। জি আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মেম্বার অফ চার্টার্ড ইনস্টিটিউট অ্যান্ড প্রকিউরমেন্ট সাপ্লাই। এটা ইউকে বেস ওয়ার্ল্ডের সবচেয়ে দামি প্রকিউরমেন্টের কোর্স। এই কোর্সটাও কিন্তু আমি করেছি। কেন করেছি? যে আমি যখন প্রতিষ্ঠান প্রধান হব তখন আমাকে প্রচুর প্রকিউর করতে হবে। প্রকিউরটা যদি যথাযথভাবে করি, বাংলাদেশে যে কি বলে প্রকিউরমেন্ট আইন 6 এবং পিপিআর 8, এই দুইটার সঙ্গে ইন্টারন্যাশনালটাও শিখে নিয়েছি। শিখে নেওয়ার কারণে ফলে আমি যখন প্রতিষ্ঠান প্রধান হলাম, ফার্স্ট পোস্টিং আমার চট্টগ্রাম। এটা একটু বলতেই হয়, অনলি 4 মান্থস আমি এখানে ছিলাম, কিন্তু প্রিন্সিপাল থাকা অবস্থায় আমি ক্লাস দিতাম। ওইখানে যখন আমি ক্লাস নিতে গেলাম তখন সেখানে ছাত্ররা খুব অবাক হলো, প্রিন্সিপাল স্যার ক্লাস নেন। ওখানে খুবই বাজে পরিবেশ ছিল। তো আমি পুরো পরিবেশটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। আমি যখন ক্লাসরুমে হঠাৎ করে আমার বদলি হলো, আমাকে একটু কালার দিল যে আমি যেহেতু আসলে স্টুডেন্ট লাইফে আমার একটা পলিটিক্স এরিয়া ছিল, আচ্ছা ফলে
আমি ক্লাসরুমে কেঁদে দিয়েছিলাম, কারণ আমি পড়াচ্ছি সেই সময় আমার ট্রান্সফার অর্ডার হয়েছে, ওই প্রতিষ্ঠানটা ধ্বংসস্তূপ থেকে আমি উঠাই নিয়ে আসছি। চমৎকার একটা সবার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং করে রান করছে, দৌড় শুরু হয়েছে। আচ্ছা, ওখান থেকে আমাকে কুষ্টিয়ায় দিল, কুষ্টিয়ায় ওখানেও আমি মাত্র 6 মাস থাকলাম, ওখানেও আমি প্রচুর কাজ করেছি। এরপরে বরিশালে একবারে 3টা দায়িত্ব দিয়ে পাঠালো। আচ্ছা, বরিশালে যখন আমি 3টা দায়িত্ব পাইলাম তখন আমি দেখলাম যে এটা তো আমার জন্য অপরচুনিটি, তো আমাকে তাহলে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তো আমি ফার্স্ট ফোকাস দিলাম, যেহেতু আমি দিনাজপুরের ছাত্র, দিনাজপুর, রংপুর, বগুড়া এই 3টা প্রতিষ্ঠান অলওয়েজ ডিপ্লোমাতে বেস্ট রেজাল্ট। তো আমার ইয়া হলো যে আমাকে ওদের সাথে কম্পিটিশন করতে হবে। আমি যখন জয়েন করলাম অনলি 39% পাশের হার। পরের বছরে আমি এটাকে 67-এ নিয়ে গেলাম। বাহ। এর পরের বছর কিন্তু আর এটি মানে 90 নিচে আসেন, 93, আপনি 94 সেই সময় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ Parallel, ছিলেন, right. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক ছিলাম, right. এবং অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 3টে প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ওই সময় আল্লাহ যেন অহংকার হিসেবে না নেয়, প্যারালালি এত চমৎকার চলছে। এখন কোনোটাই ওইরকম চলে না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং কলেজে শহর থেকে 17 কিলোমিটার, রাত 2টার সময় ছেলেদের গ্যাঞ্জাম হয়েছে, আমি চলে গেছি। গিয়ে মাটিতে হাত দিয়ে বলছি যে তোমাদের কাছে আমি ক্ষমা চাই, তোমরা যা চাচ্ছ এটা আমার পক্ষে, আমি সামর্থ্যের ইয়ার বাইরে দেখি আমি এটা করতে পারবো না, যেহেতু ন্যায়সঙ্গত না, তোমাদের এটা আমি মানি না। তার মানে ওদের সাথে কথা বলে এতটাই মোটিভেশনাল করতাম, খুব স্মুথলি চলছে। আর প্রতিষ্ঠানের সফলতার পাশাপাশি আমার যে সফলতার গল্পটা সেটি হচ্ছে যে আমি ফোকাস দিলাম একাডেমিক সাইডে। ওই রং চং দিয়ে লাল গালিচা মুখ তমুক বাইরের দৃশ্যের প্রতি আমার কোনো নজর ছিল না। আমার নজর ছিল সঠিকভাবে ক্লাস হচ্ছে কিনা, ল্যাব ইকুইপমেন্টে মেশিন আধুনিক আছে কিনা সেটি দেখা। আমি এই জন্য 8টা বাজার 5 মিনিট আগে রাউন্ডে বেরোইতাম, এক রাউন্ড দিয়ে আমি রুমে যাইতাম 9:30 9:30 গিয়ে একটু হালকা লেবু পানি ইত্যাদি খেয়ে আমার ক্লাস থাকলে ক্লাসে যাইতাম, না হলে 10:15টায় ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ প্রথম 3টা থিওরি ক্লাস হয়, তারপরে প্র্যাকটিক্যাল হয়। আরেকটা গ্রুপের 3 পিরিয়ড প্র্যাকটিক্যাল হয়ে থিওরিতে যায়। এই সময় ছেলেপেলে কিছু বের হয়ে চলে যায়, তখন আমি গেটের দিকে দাঁড়ায় থাকি, দাঁড়ায় থেকে আরেকটা রাউন্ড দিতাম। তার মানে ফুল দুটো, একটা প্রিন্সিপাল একজন যদি 2বার রাউন্ডে যায়, এই ছেলে বা টিচার কারো তো ফাঁকি দেওয়া সম্ভব না। একদমই তাই। দেন সেকেন্ড শিফট শুরু তো 1:00-1টা, আমি ওই সময় আরেক রাউন্ড দিয়ে খেতে যেতাম। আচ্ছা আচ্ছা খেয়ে এসে আবার গুনে ওই যে 3 পিরিয়ড পরে যে ট্রানজিশন টাইম, ওই সময় আবার একটা রাউন্ড দিতাম। আচ্ছা। ফলে স্টুডেন্টদের সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে, পথে দেখা হয়েছে, আমি হয়তো আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, অথবা ওরা একটা কাগজ নিয়ে, স্যার আমার একটা স্বাক্ষর দরকার, আমি হয়তো পুকুর ঘাটে স্বাক্ষর দিয়ে দিলাম, আমি হয়তো সিঁড়িতে স্বাক্ষর দিলাম, কি ব্যাপার বাবা, কি হয়েছে ইত্যাদি। এই যে ওনারশিপ, এবং স্টুডেন্টস আমার রুমে অবারিতভাবে যাতায়াত করতে পারতো। অনেক টিচারই বলতো স্যার আমরা সুযোগ পাই না কথা বলা। তা আমি বললাম যে দেখেন, আমি আজকে এখানে আছি ওদের জন্য, দে উইল বি গেট ফার্স্ট প্রায়োরিটি। এইভাবে ছেলেদের আসলে মোটিভেট করার একটা সুযোগ পেলাম। ফলে রেজাল্টগুলো ওরকম হলো, এবং আমি এত আধুনিক কিছু ল্যাব করেছি, এক ল্যাবের মাঝখানে 30টা কম্পিউটার, ওই সাইডে ট্রেনার বোর্ড, আধুনিক অটোমেশন, আরেক সাইডে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো দিয়ে নিজে সার্কিট তৈরি করা। জি জি। ফলে আপনার কথায় আমরা বুঝতেই পারছি যে অদম্য প্রগতিশীল একজন শিক্ষক আপনি ছিলেন, অধ্যক্ষ আপনি ছিলেন। বর্তমানে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বহির্বিশ্বের সাথে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে কর্মশক্তি রপ্তানির যে ব্যাপারটা, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি সকলের আহ্বান যে স্কিলড কর্মশক্তি, ওয়ার্কফোর্স যেন আমরা তৈরি করি। কারিগরি শিক্ষার সাথে বিষয়টা খুবই রেলেভেন্ট। আপনার কাছে জানতে চাইবো যে আসলে বর্তমানে কারিগরি শিক্ষার অবস্থাটা কি? তো একটু পিছন থেকে শুরু করি। 2019 সালে প্রথম আমি আসলে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠান হয়ে থাকে, তা ন্যাশনালি ওই সময়। পরে 20-21 তো হয়নি, কারণ করোনার কারণে। 22-এ এসে আবার একইভাবে জাতীয় শিক্ষা সপ্তাহ, মূলত সমস্ত কাগজপত্র মূল্যায়ন পরে একটা ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউটা 2বারই আমার ডিউরেশন ছিল মোর দ্যান 30 মিনিটস। আমার একটা বুকে সাহস ছিল, আমি তো আসলে চাকরি ক্ষেত্রে 61টা ভাইবা দিয়েছি, এবং ভাইবা হলে আমাকে আলহামদুলিল্লাহ কেউই করতে পারবো না। ফলে আমি 2বার চ্যাম্পিয়ন হলাম। এবং ওই পরের বার আমাদেরই এক শিক্ষক বললো যে স্যার ওই এখন থেকে এম্বার্গো দিতে হবে, যে বারবার কেউ দরখাস্ত করতে পারবে না, কারণ এই স্যার যদি থাকে আমরা কেউ আর অন্য কেউ পুরস্কার পাবো না। ফলে হেড ঠিক করার সুযোগ হয়নি, বাট আমার খুব মানে ইচ্ছা ছিল যে এখন যেটি বলছেন যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষাই তো আসলে দক্ষতার মূল চাবিকাঠি, এবং দক্ষতা দেওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 1954 সাল থেকে কাজটা করছে।
তো আমরা কিন্তু একেবারে স্কিলস লেভেল থেকে শুরু করে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর এবং 4 বছর মেয়াদী কোর্স পরিচালনা করে থাকি। আমরা ওই যে প্রজেক্টের কথা বললাম ওই প্রজেক্টে কিন্তু কম্পিটিটিভ বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট পদ্ধতিটা বাংলাদেশে চালু হলো এবং পাইলটিং শুরু হলো 2012 সালে। আচ্ছা, 12 থেকে 24 সাল পর্যন্ত বিটিবি কিন্তু এই সমস্ত কার্যক্রম করেছে। এর মধ্যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি 11 করা হলো, সেখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল করা হলো। এই কাউন্সিলকে মূলত রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল বাংলাদেশে এই যে শর্ট জাতীয় কোর্সগুলো হচ্ছে যারা দিচ্ছে, প্রায় 22টা মন্ত্রণালয় দিচ্ছে, তারা ঠিক মতো দিচ্ছে কিনা এটাকে হলিস্টিক্যালি মনিটরিং করার জন্য দেওয়া হলো। কিন্তু তারা ওইটা ওইভাবে সাকসেসফুলি করে নাই আমি বলবো, যেহেতু আমি একদম ওই ডকুমেন্টেশন ডেভেলপমেন্ট থেকে এই পর্যন্ত সম্পৃক্ত আছি। এখন তারা সনদায়ন করছে ওইটার উপরে, বিটিবি ওইটা করছে না। বাট আমরা আমাদের যে ফর্মাল কোর্সগুলো আছে সেগুলো করছি, সেগুলো আধুনিকায়নের ব্যাপারে যথেষ্ট আমরা কাজ করছি। আমাদের প্রবিধান 22 আছে ডিপ্লোমার, 23 রয়েছে এসএসসি ভোকেশনাল, 24 রয়েছে আমাদের এইচএসসি লেভেলের। এই কোর্সগুলো যথেষ্ট আপডেট। এখানে কিন্তু আমাদের অটোমেশন আছে, রোবোটিক্স আছে এবং আইওটি আছে, ক্লাউড কম্পিউটিং আছে, সবগুলোই আছে। এবং যেহেতু সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এখন ঘোষণা করছে যে তারা স্কিলস এবং টিবেটের উপরে জোর দিতেছে এবং 28-এ তারা সব প্রবিধান এবং কারিকুলাম নতুন করতে চায়, আমরা কিন্তু এই কাজ করছি। আমি আজকে কিন্তু 2টো ওয়ার্কশপ উদ্বোধন করে তারপরে এখানে আসছি। আজকে আমরা 160 জন ইন্ডাস্ট্রি পিপল, একেবারে বড় বড় রিনাউন্ড ইন্ডাস্ট্রি যারা ইঞ্জিনিয়ার আছে এবং এইচআর আছে তাদের ডেকেছি। ডেকে আমরা টিচারদের কাছ থেকে তথ্য নিয়েছি যে 28-এ প্রবিধানটা আমাদের কীরকম হবে, এটি যেন এআই, অটোমেশন, রোবোটিক্স সবগুলো কিছুটা আছে, বাট আরও মডার্ন কীভাবে করা যায় এই নিয়ে আমরা অলরেডি কাজ করছি। সেই কাজটা করে আসলাম। এটি আমাদের সব লেভেলেই আমরা এই কাজগুলো অলরেডি শুরু করেছি। আমাদের বিটিবির আওতায় কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান 600-র মতো আছে। আমরা কিছু নামসর্বস্ব প্রতিষ্ঠানকে দ্যাট ইজ স্থগিত করারও উদ্যোগ নিয়েছি। 140টা পলিটেকনিক বেসরকারি আমরা হয়তোবা বন্ধ করতে পারবো খুব শীঘ্রই, এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের আসলে ওই রকম সক্ষমতা হয়নি সেটিও করতে চাই। আরেকটা কথা না বললেই নয় যে আসলে বিগত সরকারগুলো খুব বেশি একটা বেসরকারি পর্যায়ে খুব একটা মানে আমি বলবো যে হলিস্টিক কোনো কাজ হয়নি। বাট এই সরকার কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। কারণ প্রতিষ্ঠানের সক্ষমতা যদি না থাকে, টিচার্সের ট্রেনিং যদি না থাকে, তাহলে কিন্তু কোয়ালিটি দেওয়া যাবে না। তো সরকারের যে মোটো এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং 31 দফা, এখানে কিন্তু কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে অনেক জোর দেওয়া হয়েছে। এবং যে কারণে ক্লাস 6-এ একটা বই, 7-এ একটা বই, 8-এ একটা বই বাধ্যতামূলক করা। 6-এর বইটার কাজ চলছে। আমি কিন্তু এখান থেকে যাব ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে আমাদের ওয়ার্কশপ চলছে। আমি নিজেও অংশগ্রহণ করছি বই লেখার ক্ষেত্রে। চমৎকার স্যার। কারণ আমার যেহেতু একদম রুট লেভেল থেকে এক্সপেরিয়েন্স আছে, এই সেই রকম মানুষ যদি ওখানে অংশগ্রহণ করে, যদিও মাহাদি আহমেদ স্যার আছে, তার মানে অনেকেই একদম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর স্যার আছেন আইআর ডিপার্টমেন্টের, এবং মাঠ থেকেও আমরা কিছু মোস্ট এক্সপেরিয়েন্স এবং যারা খুব ডেডিকেটেড কাজ করতে চায় এরকম টিম নিয়ে কাজ করছি। আমাদের বিডি জবসের ফাহিম মাসুদ আছেন, তারপরে আরো মানে ইটস এ মিক্স। এভাবেই আসলে স্যার আপনাদের হাত ধরেই আসলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহই নেই। আজকে আমাদেরকে আপনার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এবং কারিগরি বৃত্তিমূলক শিক্ষার যে সেক্টর, এই সেক্টর থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই সেক্টরে একজন মানুষকে নিয়ে আমরা কথা বলেছেন, সেই সাথে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আমাকে বসিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ স্বাভাবিক রেখে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে যে মানসম্পন্ন দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করা, যেটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই সময়টা পার করছি, এটি যাতে কার্যকরী আমরা করতে পারি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি এবং আরও করব। আমরা সফল হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সক্ষমতা দান করুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।